আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে আজকে আলোচনা করব দিনাজপুর বোর্ড ২০২৪ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে। আমাদের সাধারণত ২টি সৃজনশীল প্রশ্ন আসে আর্থিক বিবরণী থেকে। তো দিনাজপুর বোর্ডের আজকে প্রথম সৃজনশীল প্রশ্নটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে আপনাদের জন্য কি হবে? সহজ হবে। আরেকটি কথা হচ্ছে আমরা প্রত্যেকটি অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী থেকে ২০২৪ সালে যত সৃজনশীল প্রশ্ন এসেছে সবগুলো অলরেডি সমাধান করে দিয়েছি, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। সকলে চাইলে দেখে নিতে পারেন। তো আমাদেরকে এখানে প্রথম সৃজনশীল প্রশ্ন বলছে সালমান ট্রেডার্সের। তো আমরা এখানে প্রথমে প্রশ্নটি পড়ার আগে অবশ্যই যে জিনিসটি বুঝে নিব সেটি হচ্ছে আমাদেরকে একটি রেওয়া মিল দেওয়া থাকবে। রেওয়া মিলের নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে। এই সমন্বয়ের এন্ট্রির সাথে রেওয়া মিলের এন্ট্রি আমাদেরকে অবশ্যই কি করতে হবে? সমন্বয় করতে হবে, সঠিকভাবে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি সমন্বয়ের এন্ট্রি হয় তাহলে এটি কমপক্ষে ২ জায়গায় যাবে। তবে আমাদের মাঝে মধ্যে একটি রেওয়া মিল দেওয়া থাকে। ওই রেওয়া মিলের ভিতরে আমাদেরকে মাঝে মধ্যে বলে যে ৫% ঋণ, আবার আমাদেরকে বলে যে ২ মাস বেতন বকেয়া বা মাসের বেতনের পাশে বলে দিতে পারে যে ২ মাস বা বলে দিতে পারে ১০ মাস। এভাবে আমাদেরকে কি করতে পারে? যে রেওয়া মিলের ভিতরে এন্ট্রি গুলো দেওয়া থাকে। যদি রেওয়া মিলের কোনো এন্ট্রির সাথে পার্সেন্ট বা ২ মাস, ১০ মাস এই মাস যদি এভাবে যদি বলা থাকে তাহলে ধরে নিবেন এই এন্ট্রি গুলো আপনাদের জন্য সমন্বয়ের এন্ট্রি। এগুলোকে আপনাকে কি করতে হবে? সমন্বয় করতে হবে। আর যদি সমন্বয়ের এন্ট্রি হয় এটি কমপক্ষে ২ জায়গায় যাবে। এই জিনিসটা ভালো করে একটু মনে রাখেন। তো এখন আমি আপনাদেরকে কি করব? যে প্রশ্নটি পড়ে শোনাবো। অবশ্যই সকলে প্রশ্নটি সামনে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। তো আমাদেরকে এখানে বলছে সালমান ট্রেডার্সের ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখের রেওয়া মিলের নিম্নরূপ। এখানে হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট ক্রেডিট এখানে সঠিকভাবে দেওয়া আছে। এরপরে বলছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয়, মজুরি, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, মনিহারি খরচ, সাধারণ খরচ, উত্তোলন, মূলধন, আসবাবপত্র, ব্যাংক জমা, ৫% ঋণ ৩০/৪/২০২৩। এটি একটি সমন্বয়ের এন্ট্রি। এটির পাশে একটি দাগ দিয়ে দিবেন ছোট করে। তারপরে বলছে ভাড়া ৩/৪ অংশ নগদ। এখানে ৩/৪ অংশের পাশে আপনারা অবশ্যই একটি কি দিবেন? একটি দাগ দিয়ে দিবেন। নগদ বলছে, নগদ একটি চলতি সম্পদ। এরপরে দেখেন আমাদেরকে কিছু অন্যান্য তথ্য দিয়ে দিয়েছে, সেগুলো দেখতে হবে। মানে এগুলো হচ্ছে সমন্বয়ের এন্ট্রি। এখানে ১ নম্বর সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্য ২০,০০০ টাকা। ২ নম্বরে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ ৩,৫০০ টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ করছে। তাহলে এটি বিজ্ঞাপনের সাথে যাবে এবং ক্রয়ের সাথে যাবে। এরপরে বলছে অলিখিত বিক্রয় ১০,০০০ টাকা। এটি বিক্রয়ের সাথে গিয়ে যোগ হবে এবং দেনাদারের সাথে যাবে। এরপরে ৪ নম্বর বলছে ব্যবসায়ের প্রয়োজনে নগদ ৪০,০০০ টাকা মূলধন হিসেবে আনলেন। তাহলে মূলধনের সাথে যাবে এবং নগদের সাথে যাবে। এখানে ঋণের ক নাম্বারে আমাদেরকে বলছে ঋণের সুদ নির্ণয় করো। তারপরে বলছে মোট মুনাফা ১৭,৫০০ টাকা ধরে প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। গ নাম্বারে বলছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এ ছিল প্রশ্ন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ ৩টি কি করব? সমাধান করে দিব। তো আমাদেরকে এখানে প্রথমে যেহেতু বলছে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে, তো আমরা এখানে অবশ্যই লিখে নিব যে ঋণের সুদের পরিমাণ। ঋণের সুদ। তো ঋণের সুদ বের করতে গেলে আপনাদেরকে অবশ্যই জানতে হবে ঋণ কত টাকা আছে। দেখেন আমাদের এখানে ঋণ আছে ২০,০০০ টাকা এই অঙ্কে। তো আমরা এখানে ২০,০০০ টাকা বসিয়ে দিব। এটি বসানোর পরে আমাদেরকে দেখতে হবে ঋণের সাথে পার্সেন্ট কত পার্সেন্ট দেওয়া আছে। তো ঋণের সাথে এই অঙ্কে দেওয়া আছে ৫%। তো আমরা এখানে ৫% করে নিব। এখানে আসবে আমাদের ১,০০০ টাকা। এই যে ১,০০০ টাকা আসছে, এই ১,০০০ টাকা হচ্ছে আমাদের ১ বছরের ঋণের সুদের পরিমাণ। কিন্তু আমাদেরকে এখানে ঋণটা আমরা কখন নিয়েছি? নিয়েছিলাম আমরা ৩০/৪/২০২৩ সালে। অর্থাৎ আমাদের এখানে ৩০/৪/২০২৩ বলতে বোঝানো হচ্ছে আমাদের এখানে ৪ মাস বাদ আমরা একটি ৫ মাসের সময় নিয়েছি। তাহলে ৫ থেকে যদি আমরা অর্থাৎ ৫ মাস থেকে যদি আমরা ডিসেম্বর পর্যন্ত গণনা করি তাহলে আমাদের এখানে আসবে ৮ মাস। সেজন্য আমাদেরকে এখানে ৮ মাসের সুদ দিতে হবে আর ১২ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখবেন আপনাদের এখানে আসবে ৬৬৭ টাকা। দশমিকের পরের সংখ্যাকে এক সংখ্যা বাড়িয়ে নেওয়া যায়। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে খ নাম্বারে আমাদেরকে বলছে মোট মুনাফা ১৭,৫০০ টাকা ধরে
প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। এখানে আমাদেরকে বিশদায় বিবরণী করতে বলছে। তো যেহেতু আমাদেরকে এখানে মোট মুনাফা ধরে করতে বলছে, সেজন্য আমরা এখানে অবশ্যই লিখে নিব মোট মুনাফা। আমরা সকলে জানি যে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। তো আমরা এখানে লিখে নিব মোট মুনাফা। তো মোট মুনাফার পরিমাণ তারাই বলছে যে 17,500 টাকা ধরে অঙ্কটি করতে বলছে। তাহলে আমরা এখানে লিখে নিব 17,500 টাকা। তার থেকে বিয়োগ করবো আমরা এখানে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো আমরা এখানে কি করে ফেলবো? বিয়োগ করে ফেলবো। তো পরিচালন ব্যয় কি কি আছে দেখেন। পরিচালন ব্যয় আমাদের প্রথমে আছে যে মনিহারি খরচ, এটি আমাদের জন্য একটি পরিচালন ব্যয়। তো আমরা এখানে লিখে নিব মনিহারি খরচ। মনিহারি খরচের টাকার পরিমাণ কত? দেখেন মনিহারি খরচের টাকার পরিমাণ হচ্ছে আমাদের 7,000 টাকা। তো আমরা এই 7,000 টাকা সেকেন্ড কলামে লিখে ফেলবো, কারণ এর সাথে কোনো সমনের এন্ট্রি নেই। এরপরে দেখেন আমাদের আছে সাধারণ খরচ। তাহলে আমরা এখানে সাধারণ খরচ কথাটা লিখে নিব, সাধারণ খরচ। তো সাধারণ খরচের পরিমাণ ছিল কত? আমাদের 8,000 টাকা। এটিকে আমরা সেকেন্ড কলামে লিখে নিব। এরপরে দেখেন আমাদের খরচ কি ছিল? এরপরে আমাদের এখানে দেখেন ভাড়া ছিল। ভাড়া আমাদের জন্য একটি ব্যয়, পরিচালন ব্যয়। তো আমরা এখানে লিখবো ভাড়া। ভাড়া লেখার পরে তার টাকা কত দেওয়া আছে দেখেন, তার টাকা দেওয়া আছে আমাদের 21,000 টাকা। এটিকে আমরা ফার্স্ট কলামে লিখে ফেলবো। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এর সাথে বলছে 4/3 অংশ আমাদেরকে এখানে বলে দিয়েছে। তাহলে এখানে আমরা যেটি করব, আমাদের এখানে টোটাল ভাড়া হচ্ছে, এখানে 3/4 অংশ বলতে বোঝানো হচ্ছে টোটাল ভাড়া হচ্ছে আমাদের 4। টোটাল ভাড়া কত? 4। কিন্তু আমরা এখানে রেয়া মিলের ভিতরে যে 21,000 টাকা আছে সেখানে আমরা 3 মাসের দিয়েছি। তাহলে আমরা দিনে কত? 1 মাসের। এখানে আমাদের বকেয়া আছে। কি আছে? 1 মাস এখনো বকেয়া আছে, মানে 1 অংশ বকেয়া আছে। সরি, 1 অংশ বকেয়া আছে। তাহলে যদি আমাদের ভাড়াটা বকেয়া থাকে, সেজন্য আমরা এখানে যোগ করে ফেলবো, যোগ বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া যোগ করবেন এখানে, বকেয়া ভাড়া। তো বকেয়া ভাড়ার পরিমাণ কত হবে? সেজন্য আপনারা এখানে যে কাজটি করতে পারেন যে 21,000 সাথে গুণ করবেন। যেহেতু 1 অংশ বকেয়া আছে সেজন্য 1 অংশ বের করবেন। আর এখানে যে আমাদের 21,000 টাকা দেওয়া আছে এটা হচ্ছে 3 অংশের ভাড়া। সেজন্য আমরা 3 দ্বারা এখানে কি করব? ভাগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে কত হাজার টাকা? দেখেন 7,000 টাকা। এই 7,000 টাকা আমরা এটির সাথে যোগ করে ফেললে আমাদের হবে টোটাল 28,000 টাকা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের আছে কি? রেয়া মিলের ভিতরে আমাদের আর কোনো কিন্তু পরিচালন ব্যয় নেই। এখন আমাদেরকে দেখতে হবে যে সমন্বয় কোনো পরিচালন ব্যয় আছে কিনা। দেখেন সমন্বয় 2 এ কি বলছে? বিনামূল্যে পণ্য বিতরণ 3,500 টাকা। যদি বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় তাহলে এটি আমাদের জন্য বিজ্ঞাপন খরচ। এটি বিজ্ঞাপন খরচের পরিমাণকে বৃদ্ধি করে। কিন্তু রেয়া মিলের ভিতরে আজকে কোনো বিজ্ঞাপন খরচ নেই। তবে এখানে আমাদের যেহেতু বিজ্ঞাপন করা হয়েছে তাহলে এটি অবশ্যই আমাদের জন্য ব্যয় হবে। তাহলে আমরা এখানে লিখে নিব বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে। আচ্ছা, আপনারা এখানে বিনামূল্যে না রেখে আপনারা এখানে লিখতে পারেন বিজ্ঞাপন। বিজ্ঞাপন শব্দটা আপনারা এখানে লিখে নেবেন। কারণ এটি যেহেতু আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ করছে, তার মানে এটা বিজ্ঞাপন বাবদে করা হয়েছে। তো কত টাকা করছে? 3,500 টাকা ছিল আমাদের এখানে। তো আমরা এখানে করে নেব 3,500 টাকা। এটিকে আমরা এখানে বসিয়ে দেব। এরপরে দেখেন আমাদের আর কোনো ব্যয় আছে কিনা। আমাদের এখানে আর কোনো ব্যয় নেই। তো পরিচালন ব্যয় নেই। সেজন্য আমরা এখানে সবগুলো কি করব? যোগ করে ফেলবো। তো আমাদের এখানে যোগ করলে কত আসে দেখেন। 7,000 টাকা যোগ 8,000 টাকা। তারপরে যোগ হচ্ছে 28,000 টাকা। যোগ হচ্ছে 3,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 46,500 টাকা। 46,500 টাকা। এটি হচ্ছে পরিচালন ব্যয়। এখন আমাদেরকে উপরে যে মুনাফা আছে তার থেকে আমাদেরকে পরিচালন ব্যয়গুলো বিয়োগ করতে হবে। তাহলে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমাদের এখানে যেটি আসবে সেটি হচ্ছে পরিচালন মুনাফা আসে না। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের কিন্তু এখানে মাইনাস চলে আসবে। আপনাদেরকে অবশ্যই আগে মুনাফা উঠাতে হবে, তারপরে পরিচালন ব্যয়টি বিয়োগ করলে দেখবেন যে মাইনাস চলে আসবে। যদি মাইনাস আসছে এটাকে বলা হবে পরিচালন ক্ষতি। এটাকে কি বলা হবে? পরিচালন ক্ষতি বলা হবে। দেখেন যদি এখানে আমাদের প্লাস আসতো তাহলে পরিচালন মুনাফা হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে যেহেতু
বিশদায় বিবরণ করতে বলছে, মানে নিট মুনাফা বের করতে বলছে, তার মানে আমাদেরকে অবশ্যই এখানে যোগ করতে হবে অপরিচালন আয়, বিয়োগ করতে হবে অপরিচালন ব্যয়। তো আজকের অঙ্কে কিন্তু আমাদের কোনো অপরিচালন আয় নেই, শুধুমাত্র অপরিচালন ব্যয় আছে। তাহলে অপরিচালন আয় যোগ হয়, অপরিচালন ব্যয়গুলো বিয়োগ হয়। তো আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় কি আছে দেখেন, অপরিচালন ব্যয় কিন্তু আমরা ক নাম্বারে পেয়েছিলাম ঋণের সুদ, এটা একটি অপরিচালন ব্যয়। তাহলে আমরা এখানে লিখে নিব ঋণের সুদ। তো ঋণের সুদের পরিমাণ কিন্তু ক নাম্বারে দেখিয়ে দিয়েছে 667 টাকা। এটিকে ডাইরেক্ট কি করবেন আপনারা, সরাসরি বিয়োগ করে ফেলবেন। তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন, এখানে তো আমাদের বিয়োগ আছেই, তাহলে আমরা বিয়োগ 29,000 টাকা। তারপরে এখানে যেহেতু বিয়োগ আছে, তার মানে আবার বিয়োগ 667 টাকা। তাহলে আমাদের এখানে হবে 29,667 টাকা। তাহলে আমাদের দেখেন এখানে মাইনাসে আসতেছে, তাহলে এটি হবে আমাদের জন্য নিট ক্ষতি। এটি হবে আমাদের জন্য কি, নিট ক্ষতির পরিমাণ। তাহলে নিট ক্ষতি হচ্ছে 29,667 টাকা। আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। এখানে গ নাম্বারে বলছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে, কিন্তু সম্পূর্ণটা করতে বলে নাই। সেজন্য আমরা এখানে অবশ্যই লিখে নিব আর্থিক অবস্থার বিবরণী, পাশে লিখে নিব আংশিক কথাটা লিখে নিব। কারণ আমরা সকলে জানি আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। যেহেতু একটি অংশ করতে বলছে, সেজন্য লিখে নিব এখানে আংশিক। আর অবশ্য প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন, এখানে লিখে নেবেন 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, কথাটা হবে না, এখানে হবে 31 ডিসেম্বর তারিখের জন্য, সমাপ্ত শব্দটা লেখা যাবে না। তাহলে আমরা এখানে অবশ্যই লিখে নিব যে যেহেতু মোট সম্পদের পাশ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ, সম্পদ সমূহ। সম্পদ সমূহ কথাটা লেখার পরে আমাদেরকে দেখতে হবে সম্পদ কি কি আছে। আমরা সকলে জানি যে সম্পদের ভিতরে আছে আমাদের চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব চলতি সম্পদ। চলতি সম্পদ কি কি আছে দেখেন, আমাদের প্রথমে যেটি আছে সেটা হচ্ছে প্রাপ্য হিসাব, এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। আমরা এখানে লিখে নিব প্রাপ্য হিসাব, এটা আমরা এখানে কি করব, লিখে নিব। এরপরে দেখেন প্রাপ্য হিসাব সম্পর্কে আমাদের কত টাকা দেওয়া আছে রেয়া মিলে, দেওয়া আছে আমাদের এখানে 48,000 টাকা। তো আমরা 48,000 টাকা এখানে ফার্স্ট কলামে লিখে ফেলবো। কারণ কেন, সমন্বয় আপনাদেরকে কি বলছে দেখেন, সমন্বয় তিনি কি বলছে, বলছে অলিখিত বিক্রয় 10,000 টাকা। অলিখিত বিক্রয় বলতে বোঝানো হচ্ছে ধারে বিক্রয় করছেন। আপনি যদি ধারে বিক্রয় করেন, তাহলে অবশ্যই আপনার দেনাদারের পরিমাণকে কি করবে, এটি বৃদ্ধি করবে। সেজন্য যদি কখনোই ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় দেখেন, এটিকে প্রাপ্য হিসাবের সাথে যোগ করবেন। প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার এক কথা। তাহলে আমরা এখানে যোগ করব যোগ অলিখিত বিক্রয়, কারণ টাকাটা এখন আপনি পাননি। অলিখিত বিক্রয়, বিক্রয় করছে কিন্তু আপনি টাকাটা এখনো কি করেন নাই, সঠিকভাবে লেখেন নাই, এটাকে বলা হয় অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়। তাহলে আমাদের এখানে কত টাকা হবে, 10,000 টাকা। তো আমরা এখানে 10,000 টাকা বসিয়ে যোগ করলে আমাদের এখানে আসবে 58,000 টাকা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনাদের এখানে ব্যাংক জমা, এটি একটি চলতি সম্পদ। তাহলে আমরা এখানে লিখে নিব ব্যাংক জমা, ব্যাংক জমা। কত টাকা ছিল ব্যাংক জমার পরিমাণ, ছিল 5,000 টাকা। তো আমরা 5,000 টাকা একদম সেকেন্ড কলামে লিখে নিব, কারণ এটার সাথে কোনো সমন্বয় নেই। এরপরে দেখেন আপনাদের আছে এখানে নগদ। নগদ এটি একটি চলতি সম্পদ। নগদের পরিমাণ ছিল কত, 20,000 টাকা। এটিকে আপনি ফার্স্ট কলামে লিখে ফেলবেন। কারণ কেন দেখেন, সমন্বয় আপনাদেরকে শেষটাতে কি বলছে, 4 নম্বর সমন্বয় বলছে ব্যবসায়ের প্রয়োজনে নগদ 40,000 টাকা মূলধন হিসেবে আনলেন। যদি মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে মাঝামাঝি সময় মূলধন দেয়, তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানে একদিকে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়, অন্যদিকে নগদ টাকা আনলে নগদ টাকার পরিমাণও কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে যোগ করব যোগ অতিরিক্ত মূলধন, যোগ অতিরিক্ত মূলধন। এই সমন্বয়ের এন্ট্রিটা দুই জায়গায় যাবে, এই অতিরিক্ত মূলধনটা দুই জায়গায় যাবে। একটা হচ্ছে মূলধনের সাথে গিয়ে যোগ হবে, আরেকটি হচ্ছে আমাদের নগদের সাথে যোগ হবে। তো কত টাকা আনে, 40,000 টাকা। এটিকে আমরা এখানে কি করব, যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে হবে 60,000 টাকা।
এই ৬০,০০০ টাকাই হচ্ছে আমাদের জন্য নগদের পরিমাণ। তো দেখেন আমাদের আর চলতি সম্পদ আছে কিনা রেওয়া মিলে। রেওয়া মিলে কিন্তু আমাদের আর কোনো চলতি সম্পদ নেই। তো সেজন্য আমরা এখানে যে কাজটি করব, আমাদেরকে দেখতে হবে সমন্বয় আছে কিনা। সমন্বয় দেখেন একে বলছে সমাপনী মজুত পণ্য ২০,০০০ টাকা। এটা একটি চলতি সম্পদ। তো সেজন্য আমরা এখানে লিখে নিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের পরিমাণ কত ছিল? যে ২০,০০০ টাকা ছিল। তাহলে আমরা এখানে ২০,০০০ টাকা সেকেন্ড কলামে লিখে ফেলব। তো দেখেন আমাদের আর কোনো চলতি সম্পদ নাই। তাহলে এখন আমরা কি করব? এই সবগুলো যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন। ৫৮,০০০ টাকা যোগ ৫,০০০ টাকা যোগ হচ্ছে ৬০,০০০ টাকা যোগ হচ্ছে ২০,০০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ১,৪৩,০০০ টাকা। এই ১,৪৩,০০০ টাকা আমরা এখানে বসিয়ে দেব। এটা হচ্ছে চলতি সম্পদের পরিমাণ। এরপর আমরা যেটি জানি যে আমাদের আসবে এখানে দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ কি? বিনিয়োগ। বিনিয়োগ আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। এটি কিন্তু আমাদের এই অঙ্কে নেই। সেজন্য আমাদের এখানে এটি আসবে না। এরপরে দেখেন আমাদের যেটি আসবে সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। আজকের অঙ্কে কিন্তু আমাদের স্থায়ী সম্পদ আছে। তো সেজন্য আমরা এখানে লিখে নিব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। এটি আমরা এখানে কি করব? লিখে নিব। তো এটির মধ্যে আমাদের আছে কি? দেখেন আমাদেরকে বলছে আসবাবপত্র। এটা আমাদের জন্য একটি স্থায়ী সম্পদ। ঋণ কিন্তু আপনার জন্য একটি দীর্ঘমেয়াদী দায়। প্রশ্নে যে ৫% ঋণ দেওয়া আছে এটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আর ঋণের সুদ এটা আপনার জন্য অপরিচালন ব্যয়। যেহেতু ঋণের সুদটা এখানে কোথাও দেওয়া হয় নাই, তার মানে এই ঋণের সুদটা হচ্ছে আপনার জন্য চলতি দায়। যদি বকেয়া ঋণের সুদ, ঋণের সুদ যতটুকু হয়েছে তা আপনার জন্য পরিচালন ব্যয় হবে। আর ওই যতটুকু ঋণের সুদ তাই আপনার জন্য হয়ে যাবে বকেয়া ঋণের সুদ। আর ঋণের সুদ হচ্ছে আমার জন্য ব্যয়। ব্যয় যদি কখনো বকেয়া থাকে তা হয়ে যাবে চলতি দায়। এখানে কখনোই আনবেন না। আরেকটা জিনিস হচ্ছে বেতন যে এক অংশ বকেয়া ছিল তাও আপনার জন্য চলতি দায় হয়ে যাবে। এটিও কিন্তু চলতি সম্পদের ভিতরে আসবে না। এটি বলে দিয়েছি আমি আপনাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে দেখেন এখানে মজুরি। আপনারা অনেক সময় দেখবেন যে মজুরি এটিও আপনার জন্য একটি ব্যয়। তবে এটি প্রত্যক্ষ ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে এটি লাগে। এটি এখানে আসবে না। তাহলে আমাদের আসবাবপত্রের পরিমাণ কত ছিল? ছিল ৫০,০০০ টাকা। এটিকে একদম আমরা থার্ড কলামে লিখে ফেলব। কারণ এটির সাথে কোনো অবচয় নেই বা পুঞ্জীভূত অবচয় নেই যে বিয়োগ করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু আর কোনো সম্পদ নেই। সেজন্য আমরা এই দুইটিকে কি করব? যোগ করে ফেলব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে? আসবে ১,৯৩,০০০ টাকা। এই যে ১,৯৩,০০০ টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদের পরিমাণ। আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেব এবং আমরা ধারাবাহিকভাবে ২০২৪ সালে যত বোর্ড কোশ্চেন আছে সবকিছুই আমরা কি করব? সমাধান করব। সকলে আমাদের চ্যানেলটির সাথে থাকেন এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।